আহ আমাদের লেকচার 9 না 8 এটা তো এই লেকচার 8 এর আমাদের কিছু বাকি ছিল, যে অ্যাবারশনাল পিলিং অফ ফেব্রিক্স, সেটার শেষের দিকে কিছু একটু বাকি ছিল, সেটা আমরা মার্টেন্ডাইল পিলিং পর্যন্ত পড়ছিলাম, এই পর্যন্ত পড়ছিলাম। ঠিক আছে, ওকে। তো এইখান থেকে আমরা একটু শুরু করব, যে মার্টেন্ডাইল পিলিং এর ভিডিওটা তো আপনারা দেখছেন আশা করি সবাই। ভাইরে কথা বলেন না একটু দয়া করে। আচ্ছা, আমি তো করে দিলাম তারপর। ওকে, তো যেটা বলতেছিলাম, যে এটা পার্টিসিপেন্ট ওয়েটিং রুমে যায় কেন, মিটিং এর আগে অ্যাটেন্ডেন্স। তাহলে আমরা আজকে একটু আলোচনা করব ফ্যাক্টরস গুলো নিয়ে, যেটা আমাদের অ্যাভারশনের সাথে, অ্যাভারশন টেস্টের সাথে প্রভাব মানে রিলেটেড, বা এটা প্রভাবিত করে। তো ফ্যাক্টরস এফেক্টিং অ্যাভারশন টেস্টের ভিতরে আমরা যদি দেখি, সেটি হচ্ছে প্রথমেই কন্ডিশন অফ দ্য স্পেসিমেন। তো আমার অ্যাভারশন হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে আমাদের ফেব্রিক স্পেসিমেনটা কিরকম। বলা হচ্ছে দ্য ফেব্রিক শুড বি কন্ডিশনড এন্ড টেস্টেড ইন এ স্ট্যান্ডার্ড টেস্টিং স্মুথবার। মনে করেন যে আপনার ফেব্রিকটা একটু শুকনো আছে, বা আরেকটা ফেব্রিক একটু ভেজা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু দুটোতেই প্রবলেম। আপনার যখন শুকনো থাকবে তখন কিন্তু ঘর্ষণটা বেশি হবে। ঠিক আছে, দেন বলা হচ্ছে যে চয়েস অফ দ্য টেস্টিং ইনস্ট্রুমেন্ট, আপনি কোন মেশিন দিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে করছেন। চয়েস অফ দ্য অ্যাভারশিপ মোশন, আপনার অ্যাভারশিপ মোশনটা কি একটা রেগুলার প্যাটার্নে হচ্ছে নাকি এটা প্রথেপ্র হচ্ছে। দেন ডিরেকশন অফ, যেটা আমরা বলবো যে ডিরেকশন অফ অ্যাভারশন, অ্যাভারশনের ডিরেকশনটা কোন দিকে, ওয়ার্প ওয়েবড বা কোন দিকে, ওয়েলস বা কোর্স। চয়েস অফ দ্য অ্যাভারশন, অ্যাবারেন্ট অর্থাৎ আমরা কিসের সাথে ঘষবো, আমরা যেমন কাঠ ঘষি সিরিজ কাগজের সাথে, এই ক্ষেত্রে কি দিব আমরা সাধারণত ক্যানভাস ফেব্রিক ইউজ করে থাকি। আর এখানে ইউজ করলে কি ধরনের ফেব্রিক ইউজ করব সেটা, এখানে স্টিল, আয়রন, সিলিকন, আরো অনেক ধরনের অ্যাভারশিপ ম্যাটেরিয়াল পাওয়া যায় যেটার সাথে আমার ফেব্রিকটা ঘর্ষণ হবে। দেন দ্য ব্রেকিং পয়েন্ট অফ দ্য স্পেসিমেন, ব্রেকিং পয়েন্টটা কখন বা কখন ছেড়ে যাচ্ছে সেটাও প্রভাবিত করছে। ক্লিননেস অফ দ্য স্পেসিমেন এন্ড ইনস্ট্রুমেন্ট, এই দুটোই যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে ঘর্ষণটা বেশি হবে। টেনশন অফ দ্য স্পেসিমেন, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কত টেনশনে আমরা গ্রাফ করছি। আমরা যদি একটা দড়িকে নর্মালি যদি তুমি দেওয়ালের সাথে ঘষো এরকম করে, ছিঁড়বে না সহজে, বাট যদি টেনে নিয়ে এরকম এরকম করে ঘষো তাহলে ছিঁড়ে যাবে। এটা বোধহয় অনেকেই করেছে তোমরা তোমাদের বাস্তবিক জীবনে। সো এই টেনশনটা দিয়ে, দেন প্রেসার বিটুইন দ্য অ্যাভারেন্ট এন্ড স্পেসিমেন, দুটোর ভিতরে যে প্রেসারটা কাজ করছে, এন্ড ইন পয়েন্ট অফ দ্য টেস্ট, এটা আলটিমেট শেষে আসলে কি ধরনের প্রভাব ফেলবে বা কখন শেষ হবে, এই বিষয়গুলো সাধারণত আমরা বলতে পারি যে আমাদের ইয়ের সাথে জড়িত, আমাদের যে অ্যাভারশন টেস্ট, এই টেস্টটার সাথে জড়িত। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট, সেটি হচ্ছে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর পিলিং। আমরা এতক্ষণ ধরে অ্যাবারশনের সাথে কথা বলছিলাম, তো পিলিংটা কিন্তু অ্যাবারশনের ফলেই হবে। পিলিংটা কি, পিলিংটা তো আমরা জানি যে আমাদের ফেব্রিক সারফেসের উপরে যখন গুটি 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 হবে, তখন সেটাকে সাধারণত আমরা পিলিং বলি। তো এই পিলিংটা কেন হয় সাধারণত আমরা যদি চিন্তা করি, সেটি হচ্ছে যে মরফোলজিক্যাল স্ট্রাকচার। বলা হচ্ছে ফাইবারস উইথ স্মুথ সিলিন্ডারিক্যাল শেপ এন্ড সার্কুলার ক্রস সেকশন হ্যাভ গ্রেটার টেন্ডেন্সি টু পিলিং। কিরকম, স্মুথ, বিশেষ করে পলিস্টার, সিলিন্ডারিক্যাল শেপ এন্ড সার্কুলার ক্রস সেকশন, ম্যানমেড ফেব্রিকগুলো একবারে সার্কুলার, সেই ক্ষেত্রে পিলিংটা হওয়ার সম্ভাবনা বেশি। দেন হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার, বলো সিনথেটিক ফাইবার আর মোর সাসপেক্টেবল টু পিলিং দেন ন্যাচারাল ফাইবার। কেন, হাইড্রোফোবিক ফাইবার জেনারেলি প্রডিউস পিলিং এন্ড ন্যাচারাল ফাইবার লো অ্যাভারশন টু রেজিস্ট্যান্ট অফ দ্য দোজ কম্পেয়ার টু দ্য ফাইবার। তো হাইড্রোফোবিক সাধারণত পানি বিদ্বেষী, অর্থাৎ যেগুলো ময়েশ্চার রিগেইন কম, সেগুলো সাধারণত শুকনো থাকে এবং অ্যাভারশনটা বেশি হয়। Fiber structure tendency to peeling increase the crystallinity and orientation of the chain molecules of the fiber. So fiber এর ভিতরে যে আমাদের, এই আহমেদ শরীফ, আপনাদের মাইক্রোফোন অন হয় কিভাবে আমি তো বুঝি না। কোনো প্রশ্ন থাকলে সেটা বলবেন, কিন্তু খামাখা মাইক্রোফোন অন করে বাজে শব্দ আসতেছে। ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রিস্টালাইনিটি এবং ওরিয়েন্টেশন যদি বেশি ভালো হয়, সেই ক্ষেত্রে এটির পিল হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে যেটা ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমরা দেখি। ফাইবার লেন্থ, বলা হচ্ছে ফাইবার শর্ট স্ট্যাপল লেন্থ হলে সাধারণত আমাদের পিল হওয়ার সম্ভাবনাটা বেশি হয়, কারণ আমি যদি লম্বা লম্বা ফাইবার দিয়ে যুক্ত করে এই দড়ি বানাই, সেই ক্ষেত্রে সেটা তো আর শর্ট ফাইবার গুলো সহজে বেরোবে না, বাট যদি ছোট ছোট ফাইবার গুলো দিয়ে বানাই তাহলে তো তারা সহজেই বেরিয়ে আসতে পারবে।
ফলে সেখানে পিল হওয়ার সম্ভাবনা থাকছে। ফাইবার ফাইননেস বলা হচ্ছে ফাইনার ফাইবার গিভস লেস রেজিস্ট্যান্স টু ডিস্টরশন এন্ড হ্যাজ হায়ার টেন্ডেন্সি টু পিল। যে সমস্ত ফাইবার সমূহের ফাইনার, তো সেই ক্ষেত্রে লেস রেজিস্ট্যান্স তারা, অর্থাৎ সেই ক্ষেত্রে ছিঁড়ে যেতে পারে এবং গিয়ে আমার পিলিংটা হতে পারে। তো এই সমস্ত কারণে হতে পারে। এছাড়াও স্ট্রেংথ রয়েছে, ফাইবারের স্ট্রেংথ যদি কম হয়, এক্সটেন্সিবিলিটি যদি কম হয়, সেগুলো ছিঁড়ে গিয়ে সাধারণত বলা হচ্ছে হায়ার এক্সটেন্সিবিলিটি তো ফাইবার লেস দ্য টেন্ডেন্সি, অর্থাৎ এক্সটেন্সিবিলিটি অর্থাৎ টেনে বার এগুলো যদি বেশি হয় তাহলে সেটা পিল হবে না এত সহজে, কারণ ছিঁড়ে গিয়ে বাইরে বেরিয়ে এসে গুটি না হওয়া পর্যন্ত তো হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা হতে পারি, আমাদের পিল হতে পারে। সো দিস আর দ্য ফাইবার ক্যারেক্টারিস্টিক্স এর কারণে আমাদের পিলিংটা হতে পারে। অর্থাৎ পিলিং কিন্তু নানা কারণে হতে পারে, ফাইবার, ফেব্রিক ইত্যাদির কারণে। তো প্রথমে আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে ফাইবারের কারণে। নেক্সট যদি আমরা কথা বলি যে ইয়ানের কারণে কিন্তু পিল হতে পারে, সেটি হচ্ছে কি জন্য? যে ব্লেন্ডেড, আমরা যখন ব্লেন্ডেড ম্যাটেরিয়াল ইউজ করব, হায়ার এবিলিটি টু কম্পেয়ার দ্য ম্যাটেরিয়াল, ব্লেন্ডেড এর ক্ষেত্রে এ ধরনের হয়, বিশেষ করে সিপিসির ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখে থাকি। তারপর কাউন্ট বলা হচ্ছে ইয়ান কাউন্ট উইথ হেভি ফিলামেন্ট ডেনিয়ার কোর্সার হ্যাজ ফিউয়ার টেন্ডেন্সি টু দ্য পিলিং। সাধারণত কোর্সার ডেনিয়ার ফাইবার হলে টেন্ডেন্সি পিলিংটা কম হয়। টুইস্ট, টুইস্ট বেশিও ভালো না কমও ভালো না, এটা আমরা জানি। বলা হচ্ছে ইনক্রিজ টুইস্ট বাইন্ডস দ্য ফাইবার এন্ড ইয়ান মোর ফ্রেমলি এন্ড হ্যান্স লোয়ার পিলিং টেন্ডেন্সি, অর্থাৎ টুইস্ট দিলে টেন্ডেন্সিটা কমে পিলিং এর। প্লাই ইয়ান উইথ দ্য সফট ডাবলিং টুইস্ট ইনক্রিজ পিলিং, মানে দড়ি কোন রকম ইয়ে করছে, তো সেই ক্ষেত্রে ডাবলিং এর ক্ষেত্রে হয়ে থাকে। রেগুলারিটি অফ দ্য ইয়ান বলা হচ্ছে দ্য টেন্ডেন্সি অফ দ্য পিলিং ইজ গ্রেটার দ্যান থিক এন্ড থিন প্লেসেস প্রেজেন্ট ইন দ্য ইয়ান। তো সাধারণত ইরেগুলার হলে সেটার ক্ষেত্রে আমাদের পিলিংটা হয়। এন্ড হেয়ারিনেস যেটা গ্রেটার দ্য হেয়ারিনেস হায়ার দ্য টেন্ডেন্সি অফ দ্য পিলিং। হেয়ারিনেস তো আমরা জানি যে প্রজেক্টিং ফাইবার গুলো যখন সারফেসে থাকে সেটাই আমরা বলে থাকি সাধারণত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পিলিংটা হয়। তো কি কি কারণে? কাউন্ট, টুইস্ট, তারপর প্লাই, হ্যাঁ, রেগুলারিটি, ইয়ান, হেয়ারিনেস, এগুলোর কারণে সাধারণত আমাদের পিলিংটা হতে পারে। শর্ট ফাইবারস, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। শর্ট ফাইবার যখন আমাদের ফাইবারের ভিতরে ইয়ানের ভিতরে থাকবে তখন কিন্তু পিলিংটা হবে বা ফেব্রিকের ভিতরে। নাও দ্য ফেব্রিক স্ট্রাকচার, ফেব্রিক স্ট্রাকচারের কারণেই কিন্তু আমাদের পিলিং হয়ে থাকে সাধারণত। তো সেরকম কিরকম, যেটা হচ্ছে উইভ, কি উইভের হচ্ছে সেটার ক্ষেত্রে পিলিংটা বলা হচ্ছে দ্য মুভমেন্ট অফ দ্য ফাইবারস এট দ্য ফেব্রিক সারফেস ইনফ্লুয়েন্স দ্য বাইন্ডিং স্ট্রাকচার, অর্থাৎ কিভাবে বাইন্ডিং হচ্ছে। as more peeling in the twill and satin waves than plain wave। আশ্চর্য। তো ওয়েভটা, ভাই কি প্রবলেম আপনাদের? ওকে, তো আমরা এই 4915 কে, এই 4915 কে, আশ্চর্য, মিউট করছি সে আবার আনমিউট করছে, কি অবস্থা। অর্থাৎ দেখেন, যখন আমরা প্লেন ওয়েভ বানাচ্ছি তখন কিন্তু মানে সারফেসটা কিরকম হচ্ছে, আর যখন আমরা ইয়ে করছি টুইল এবং স্যাটিন করছি তখন কিন্তু আরেক রকম হচ্ছে। তো টুইল এবং স্যাটিনের, টুইলের ক্ষেত্রে কিন্তু ইয়েটা বেশি হচ্ছে, সারফেস এরিয়াটা ঘর্ষণ বেশি হচ্ছে, বাট ও প্লেনের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তো সারফেসটা যেটা কিরকম হচ্ছে সেটা ইনফ্লুয়েন্স করছে। নিটিং এর ক্ষেত্রে হায়ার দ্য ইন্টারলেসমেন্ট লোয়ার দ্য পিলিং, ইন্টারলেসমেন্টটা যদি হায়ার হয় একটা ভিতরে ঢুকে তাহলে পিলিংটা হয়, কারণ খুলে আসার সম্ভাবনা কম। intersection of higher intersection reduces the movement of the yarn and control the peeling, অর্থাৎ টাইট নিটেড হলে আমরা বলতে পারি। আশ্চর্য, 4915 কে ভাই, আপনি একটু মিউট করেন, আপনাকে আমি বারবার মিউট করে দিচ্ছি, আপনি তারপরও ওপেন করছেন কি জন্য? আপনি কি বুঝতে পারছেন না নাকি? ওকে, তাহলে আমরা কি করছি যে আমরা যদি কি করি যে ইনসার্শন, অর্থাৎ নিটিংটা যদি টাইট হয় সেই ক্ষেত্রে পিলিংটা একটু কমে। ইনস এন্ড পিকস বলা হচ্ছে হায়ার দ্য নাম্বার অফ ইনস এন্ড পিকস per inch got tight and compact structure fabric thus help in the reducing the peeling and অর্থাৎ টাইট যদি স্ট্রাকচারটা হয় বোথ ওভেন এন্ড নিটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের পিলিংটা কমবে। উইফ কিন্তু আলাদা জিনিস, অর্থাৎ সারফেসটা কিরকম সেটা কিন্তু আলাদা জিনিস, বাট যখন ইয়ানটা মানে ফেব্রিকটা তৈরি হচ্ছে সেটা যদি টাইট নিটেড হয় বা টাইট উইফ হয় সেই ক্ষেত্রে কম হয়। ওয়াশ এন্ড কেয়ার যখন আমরা করি তখনও কিন্তু পিল হয়, কারণ মেশিন ওয়াশিং এন্ড ড্রাই ক্লিনিং করার ফলে কি আমরা যখন হাতেও কাপড় ধুয়ে থাকি তখনও কিন্তু এরকম করি অথবা বাড়িতেই, অর্থাৎ এটার সাথে কিন্তু ঘর্ষণ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে
ফ্রিকশনাল or aversive forces এর কারণে হতে পারে। বলা হচ্ছে ফ্রিকশনাল or aversive forces most important factor of peel formation, other factor remaining unchanged increase the frictional aversive force increases in the peeling। তো এই ধরনের আরো যদি কোনো কিছুর সাথে ফ্রিকশন হয় এবং এই অ্যাভারশন বা ফ্রিকশনাল ফোর্সটা বেশি হলে সাধারণত আমাদের পিলটা ফর্ম করে। তো আমরা এখানে পিলিং ফর্ম করার নানা প্রকার মেথড মানে কারণ দেখলাম। একটা হচ্ছে ফাইবার এর কারণে, ফাইবার ক্যারেক্টারিস্টিক্স এর কারণে, আরেকটা হচ্ছে ইয়ার্ন ক্যারেক্টারিস্টিক্স এর কারণে, আরেকটা হচ্ছে যে ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স এর কারণে, ওয়াশ কেয়ারের কারণে, অ্যাভার্সিভ ফোর্সের কারণে হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে মেথডস অফ পিলিং অফ মেজারমেন্ট, আমরা যদি বলি যে পিলিংটা তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। গতদিন আমরা কিন্তু অ্যাব্রেশনটা নির্ণয় করেছিলাম। তো পিলিং নির্ণয় করার জন্য সাধারণত আমাদের মেথড গুলো হচ্ছে ICA পিলিং বক্স, র্যান্ডম টাম্বলিং পিলিং টেস্টার এন্ড পিলিং বাই মার্টেনডেল অ্যাবারশন টেস্টার। আমরা যে কালকে মার্টেনডেল অ্যাবারশন টেস্টারটা দেখেছি সেটার মাধ্যমে কিন্তু আমাদের পিলিংটা দেখা যাবে। আমরা যখন অ্যাবারশন ঘর্ষণ হলো 5000 2000 3000 সাইকেল পর সেটি খুলে সেটি কিন্তু আমরা লাইট বক্সে চেক করতে পারি যে এটার পিলিংটা কিরকম। ওকে, তো আমরা সবচেয়ে বেশি প্রচলিত এবং সেটি হচ্ছে ICA পিলিং বক্স। এটা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আছে, আপনারা দেখেছেন। এই যে দেখেন একটা ইমারি সারফেস ভিতরে থাকে, এরকম চারটা পাইপের উপরে আমরা সাধারণত স্পেসিমেন হোল্ডার বলি, সেটার সাথে লাগিয়ে স্পেসিমেন গুলোকে সেটা হচ্ছে সিরিজ কাগজ দেখেছেন না, সিরিজ কাগজের মতো চারটা প্রান্ত। তাহলে কি হচ্ছে, এটা হেভি ঘুরতেছে। তাহলে হেভি ঘুরলে কি হবে, এই যে চারটা বক্স রয়েছে বা দুটাও থাকতে পারে, তো এটা যখন হেভি ঘুরবে এখানে 16টা যাবে একসাথে, তখন কি হবে, এই যে সারফেস গুলো রয়েছে ফাইবারের অর্থাৎ ফেব্রিকের, এই সারফেস গুলো কি হবে, এই ইমারি ক্লথের সাথে ঘর্ষণ হবে। ঘর্ষণ হয়ে কি হবে, ফেব্রিক সারফেসটা পিল ফর্ম করবে। তো যেটি যত বেশি পিলিং রেসিস্টেন্স তাহলে সেটা পিল কম হবে, আর যেটা বেশি সেটা বেশি হবে, তাই না? ওকে, ICA পিলিং বক্স যেটি বলা হচ্ছে the instrument measure the peeling properly fabric sample by comparative study. In this method the fabric is rubbed predetermined number of cycles 5000 2000 3000, comparing the rubbed surface to a standard one. Rubbed surface, a surface to rubbed surface, some rating is given to the tested fabric and peeling properly. তারপর সেটা আমরা রেটিং করে থাকি। সাধারণত এটা PVC ট্যাপ বা PVC পাইপ হয়ে থাকে। এখানে স্পেসিমেনটা আমরা সাধারণত সেলাই করি, এভাবে সেলাই করার পর এটাকে উল্টে দেই, উল্টে দিয়ে এর উপরে লাগাই, তাহলে সেলাইটা ভিতরের দিকে থেকে যায়। এই মাথাগুলো সাধারণত ট্যাপ লাগিয়ে দেই, মানে ট্যাপ লাগিয়ে দেওয়ার সিস্টেম অনেকেই দেয় না, ঠিক আছে। ওকে, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ট্যাপ লাগিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে আমাদের যে রিকোয়ারিড রেভলিউশন সেটি দেওয়া হয়। দেওয়ার পরে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক খুবই খারাপ, প্রচুর পরিমাণ ইয়ে উঠেছে, ওই যে সোয়েটারে শীতকালে উঠে থাকে। 2 3 4 5, 5 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ক্লিন, ঠিক আছে। তো এরকম একটা টেমপ্লেট থাকে আমাদের স্ট্যান্ডার্ড, সেটি থেকে আমরা সাধারণত অ্যানালাইসিস করি। ওয়ার্কিং প্রসিডিউরটা কি বলা আছে, স্পেসিমেন অফ 125 × 125 সেন্টিমিটার, ওই যে এটাকে 100 কেটে নিয়ে and cut 2 workman web, stitch face to face and turn inside, face to face stitch করব, করে inside turn করব। then fabric tube is then mounted on the rubber tubes এ mounted করব। then the loose ends are tapped with PVC, প্রান্তগুলো টেপ দিয়ে ইয়ে করে দেব, নাহলে সেখানে সুতা খুলে যেতে পারে। okay, all the 4 sample are then tumbled together in a ক্রক লাইন বক্স 9 × 9 × 9, আবার যে বক্সটা দেখলাম সেটার উচ্চতা আমরা দেখলাম। তো আর alert for required revolution cycle. Okay, the box is containing the tube is then rotated 60 rpm 5 hours, and then the usual number of revolution 18000 5 hours সাধারণত হয়। then the specimen is taken, removed from the rubber tube and rated. তো রেটিংটা কিরকম হবে, বলা আছে গ্রেড 5 নো, এরকম অল্প হালকা, গ্রেড 4 গ্রেড 3 গ্রেড 1 তো খুবই বেশি, ঠিক আছে। তাহলে এটাও 1 থেকে 5। তাহলে আমরা কি করছি, 125 সেন্টিমিটার কেটে নিয়ে সেটাকে সুইং করছি ফেস সাইড, সুইং করার পর উল্টে দিচ্ছি, তারপর রাবার টিউবটা ঢুকালে আবার সেটা ফেস সাইডটা চলে আসতেছে, তারপর সেটা 9 × 9 একটা বাক্সে আমরা কি করছি ভিতরে দিয়ে সেটাকে রোটেশন দিচ্ছি। রোটেশন দিলে সেটা কি হচ্ছে, 18000 এর মতো 5 ঘন্টা লাগে সাধারণত, যদি আমরা 60 rpm ঘুরাই, ফলে
ওই রোটেশনের ফলে সারফেসটা ওইটার সাথে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হওয়ার পর এটার কি চান্স সেটা আমরা এরকম একটা লাইট বক্সে আমাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে এটিসিসি স্ট্যান্ডার্ড সেটার সাথে ম্যাচিং করে আমরা সাধারণত গ্রেডিংটা করে থাকি। তো গ্রেডিংটার ক্ষেত্রে ছবিতে যেরকম আমরা দেখতে পাচ্ছি যেরকমটা হয়, যার বেশি হয় তার গ্রেডিং কম, একটু খুব বেশি এক, এভাবে হয়। এটা গেল হচ্ছে আমাদের আইসিআই পিলিং বক্স, যেটি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকি পিলিং মেজারমেন্টের জন্য। এছাড়াও কিন্তু আমাদের র্যান্ডম টাম্বলিং পিলিং টেস্টার রয়েছে, তো এটার যন্ত্রটাও একই রকম প্রায়। তো এখানে আমরা ওই যে ডাল ঘুটনি দেখেছি, আমরা ডাল ঘুটনিতে কি করি, এরকম একটা ডাল ঘুটনি থাকে, এটা দিয়ে আমরা কি করি, ডালকে ঘুটা মারি খুবই হেভি করে। তো এই ক্ষেত্রেও এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে এই ছবিটাতে এরকম একটা ইমারি সারফেস অর্থাৎ সিরিজ কাগজের মতোই একটা ইমারি সারফেস থাকে এখানে ভিতরে, এবং ওই যে এখানে একটা দণ্ড থাকে এবং দণ্ডের মাথায় এরকম একটা এই যে এরকম একটা ডাল ঘুটনির মতো থাকে। ফলে এখন স্যাম্পলটা যখন এখানে দেওয়া হবে, তো এটা যখন রোটেট করবে স্যাম্পলটাকে, তাহলে কি করবে, সে পুরো পাইপটা জুড়ে বা যে ইমারি সারফেসটা আছে সেই ইমারি সারফেসটা জুড়ে সে কি ঘর্ষণ করাবে, এবং ঘর্ষণের পর কি হচ্ছে সেটা আমরা দেখবো। এটা নর্মাল স্যাম্পলটাকে বলা হচ্ছে র্যান্ডম টাম্বলিং মোশন প্রডিউসড বাই দ্য টাম্বলিং স্পেসিমেন ইন এ সিলিন্ডারিক্যাল বলা হচ্ছে টেস্ট চেম্বার ইনক্লাইন্ড টু ইন মাইল্ডলি অ্যাবারসিভ ম্যাটেরিয়াল। এটা সিলিন্ডারিক্যাল লাইন চেম্বার যেটা অ্যাবারসিভ ম্যাটেরিয়াল দিয়ে পূর্ণ আছে। The resemble of the peels those with actual wear, a small amount of cotton lint are added peels to the to ইয়ে করে নেওয়া হয়। The three specimen না, হ্যাঁ 150 আর কাট ইনটু দা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেওয়া হয় কোণ করে, এন্ড ইটস আর স্লেবের সিল টু উইথ দ্য রাবার এডহেসিভ দ্বারা সিল করা হয় প্রান্তগুলো, এইভাবে প্রান্তগুলো সিল করা হয়। Then these samples are along with the cotton lint and dumped in the test chamber, and after certain time fabric sample are assessed. যতগুলো ঘোরা হয়ে যাবে তাহলে প্রান্তগুলো যেরকম লাগানো হয় তাহলে একটা এয়ার কন্ডিশনের মতো সিঙ্গারের কন্ডিশনের মতো সৃষ্টি হবে, এবং এটা যখন ঘুরবে তাহলে কি হবে, তার চারপাশটা মানে ফেস সাইডটা কি হবে, ওই যে ইমারি সারফেসের সাথে ঘর্ষণ খাবে। তো ঘর্ষণ খাওয়ার পর এখন আমরা সেটা একইভাবে আমাদের যে পিলিং ইয়ে রয়েছে সেটা দিয়ে টেস্ট করে দেখব যে কি পরিমাণ এটা উঠলো। তো গেল আমাদের পিলিং সম্পর্কিত কথাবার্তা। তাহলে পিলিং আমরা দুটো পদ্ধতিতে টেস্ট করতে পারছি, একটা হচ্ছে আইসিআই পিলিং বক্স আর একটা হচ্ছে র্যান্ডম টাম্বলিং টেস্টার। তো ফ্যাক্টরি গুলোতে এবং সবচেয়ে বেশি আসে থাকে সেটি হচ্ছে আইসিআই পিলিং, সেটি থেকে। এরপর আমরা রিডাকশন মিনিমাইজিং পিলিং, আমাদের তো এখন উদ্দেশ্য হচ্ছে ফেব্রিক তো টেক্সটাইল প্রকৌশলীরা বানাবে, এখন এটা যদি পিল ফর্ম করে তাহলে তো আসলে একটু ঝামেলাই। তো এটাকে আমরা রিমুভ করব কিভাবে বা রিমুভ করতে পারি কিভাবে, সেজন্য বলা আছে রিডাকশন অর মিনিমাইজিং দ্য পিলিং। এটার জন্য আমরা কি করতে পারি, তাহলে এতক্ষণ ধরে যে ফ্যাক্টর গুলো আমরা দেখে আসলাম সেই ফ্যাক্টর গুলোর প্রতিকার করলেই আমাদের এটার প্রতিকার করা হবে, তাই না? তাহলে এই প্রতিকারটা কিভাবে করব, বলা হচ্ছে by using high twisted yarn। আমরা যদি হাই টুইস্ট ইয়ার্ন ইউজ করি সেক্ষেত্রে পিলিংটা কমে, আমরা জানি। তো সব ক্ষেত্রে তো আর হাই টুইস্ট ইউজ করা সম্ভব হবে না। By brushing and cropping of the fabric surface remove the loose fiber ends। তো ব্রাশিং এন্ড ক্রপিং করা যেতে পারে, প্রথমে ব্রাশ করে সারফেসটা এখানে এগুলোকে সোজা করে নেওয়া যেতে পারে, তারপর ক্রপ করা যেতে পারে, যে আমরা দাড়ি কাটে না এরকম করে। তো অনেক সময় আমরা কিন্তু সোয়েটারের উপরে যখন এরকম পিল হয় গুটি গুটি হয়, ব্লেড লাগিয়ে টান দেই, মানে কেটে যায়, ঠিক আছে? ওকে, বাই ইউজিং সিঞ্জিং প্রসেস রিডিউসিং দ্য ইয়ার্ন হ্যারিনেস এন্ড লঙ্গার ফাইবার। এটি একটি ইফেক্টিভ প্রসেস। আমাদের যখন এই ধরনের ফেব্রিক থাকে সেই ক্ষেত্রে যদি আমরা সাধারণত সিঞ্জিং করে নিই, সিঞ্জিং গ্যাস সিঞ্জিং ডাবল সাইড পুড়ে যায়, তাহলে এগুলো কিন্তু আগে লস হয়ে যায়। বাই ইউজিং এন্টি পিলিং টেকনিক, যে কোনো প্রকার এন্টি পিলিং টেকনিক ইউজ করা যেতে পারে। স্পেশাল কেমিক্যাল ট্রিটমেন্ট সাসেস এডহেসিভ, এন্টি রাবিং এজেন্ট, এগুলো ইউজ করা যেতে পারে। রিডিউসিং মাইগ্রেশন ফাইবার মিনস এয়ার জেট স্পিনিং প্রসেস। ফাইবার মাইগ্রেশনটা হচ্ছে ফাইবারগুলো সাধারণত এরকম করে ট্রেন্স করে মাঝখানে থাকতে চায়, তো এই ফাইবারগুলো যখন মাঝখানে না থেকে বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে ফাইবার মাইগ্রেশন বলে, টেক্সটাইল ফিজিক্সে নিশ্চয়ই পড়েছেন। তো এই স্পিনিং এর কারণে এয়ার জেট স্পিনিং প্রসেসের কারণে ফাইবার মাইগ্রেশনটা হয়, তো ফাইবার মাইগ্রেশনটার যেন না হয় সেভাবে স্পিনিং করতে হবে। ইনক্রিজ ফাইবার ফ্রিকশন বাড়াতে হবে,
যদি ফাইবার ফাইবার ফ্রিকশন হয় তাহলে তারা তাদের বন্ডটা স্ট্রং হবে এবং বাইরে বেরিয়ে আসতে পারবে না। বা ইনক্রিজিং লিনিয়ার ডেন্সিটি অফ দ্য ফাইবার, ডেন্সিটিটা বাড়ানো যেতে পারে, সেই ক্ষেত্রে হতে পারে ইউজিং হাই নাম্বার অফ থ্রেডস পার ইউনিট লেন্থ। অর্থাৎ আমরা তো জেনেছি যে আমাদের টাইট ফেব্রিকের ক্ষেত্রে পিলিং কম হয়, তো এই টাইট ফেব্রিক তৈরি করে আমরা পিলিং কমাতে পারি। ওকে, এখানে অনেকগুলো প্রসেস দেখলাম, আমাদের টুইস্ট বাড়িয়ে হাই করে আবার কেমিক্যাল ইউজ করে কিছু। তো কেমিক্যাল ইদানিং কালে ইউজ করা হয় বা সিনজিংটা বেস্ট প্রসেস আমাদের পিলিং কমানোর জন্য, সেক্ষেত্রে সাধারণত করা হয়ে থাকে। হাউ টু প্রিভেন্ট পিলস অন দ্য ক্লোথস অন দ্য লন্ড্রি রুম। আমরা যখন লন্ড্রিতে দেই, অর্থাৎ কাপড় চোপড় ধোয়ার জন্য দেই, তখন সেই ক্ষেত্রে আমরা কিরকম ভাবে এটাকে পিল মানে যেন না হয়, সেক্ষেত্রে কি করতে পারি। তো এখানে সবুজ কালিতে কিছু টার্ম দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে ইউজ দ্য ওয়াশার ভেরি জেন্টল সাইকেল। আমাদের যখন ওয়াশিংটা হবে সেটা যেন খুবই জেন্টেল হয়, একই রকম ভাবে হয়, নাহলে তো উল্টাপাল্টা হলে তো এটা ঘর্ষণ হবে এবং সেটি পিল ফর্ম করবে। বলা হচ্ছে টার্ন দ্য গার্মেন্টস ইনসাইড আউট। আমরা যখন কাপড়টাকে করব, ওয়াশ করব, সেই ক্ষেত্রে উল্টিয়ে দিব, অর্থাৎ ফেস সাইডটা যেন ভিতরের দিকে থাকে, কারণ মেশিনের সাথে যখন ঘর্ষণ হবে তখন যেন ফেস সাইডটা না থাকে, তো সেই ক্ষেত্রে কমানো যেতে পারে। এন্ড বলা হচ্ছে যে শর্ট ক্লোথস প্রপারলি বিফোর ওয়াশিং ডেলিকেট এন্ড সেম লোড জিন্স, অর্থাৎ লোডের একটা বিষয় থাকে, আমরা যদি বেশি লোড দিয়ে ফেলি সেটা কিন্তু ঘর্ষণ হবে। সো এই ফেব্রিকের অর্থাৎ ওয়াশিং মেশিনের যে লোডটা সেটা প্রপার দিতে হবে। তো এগুলোর মাধ্যমে সাধারণত আমরা কমাতে পারি পিলিংটা। তারপরেও ঘর্ষণ যেহেতু হবেই, তখন তো পিলিং হবেই। ডু নট ওভারলোড দ্য ওয়াশার্স, তো বললামই, বলা হচ্ছে স্কিপ হার্শ ক্লিনার এন্ড ড্যামেজিং গ্রিসেস, অর্থাৎ হার্শ যে সমস্ত ক্লিনার রয়েছে খসখসে বা এই ধরনের করতে পারে, সেই ক্ষেত্রে এগুলো রিমুভ করতে হবে। বলা হচ্ছে চুজ লন্ড্রি ডিটারজেন্ট কন্টেন এনজাইম সেলুলোজ। তো এনজাইম সেলুলোজ আছে এরকম লন্ড্রি ডিটারজেন্ট চুজ করা যেতে পারে, সফটেনার কোট ইউজ করা যেতে পারে। অ্যাভয়েড দ্য ক্লোথ ড্রায়ার, ক্লোথ ড্রাই হয়ে যায় এরকম। বলা আছে লাইন ড্রাই ওভেন ফেব্রিক ড্রাই নিটেড গার্মেন্টস ফ্ল্যাট সার্ভিস ইউজিং ড্রায়ার টু রিমুভ দ্য ডেলিকেট। ঠিক আছে, মানে ড্রায়ারে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে নরমালি শুকাবো, বা বিষয়টা কিরকম, এমনিতেই তো আমাদের ঘর্ষণ হচ্ছে, আরো যদি আমরা ড্রায়ার দিয়ে শুকাই তাহলে তো আরো ঘুরবে, তাই না, স্টিম সহকারে, বলে আরো তো আমরা এমনি লাইন ড্রাই করতে পারি, আমাদের ডিপ ড্রাই আছে, অনেক পদ্ধতি আছে, সেগুলো করতে পারি, সেই ক্ষেত্রে তার ঘর্ষণ হচ্ছে না। যে আমরা ওয়াশও করবো ঘুরিয়ে ঘুরিয়ে, আবার শুকাবো ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে তো আলটিমেট ঝামেলা যুক্ত। নাও হাউ টু সিলেক্ট দ্য ক্লোথস দ্যাট উইল নট পিল। আমরা কিভাবে সিলেক্ট করতে পারি যে একটা কাপড় পিল করবে না, খুবই ডিফিকাল্ট ইস্যু। হ্যাঁ, কিভাবে এটা পিল করবে না, তবে সব ক্ষেত্রে আসলে আমরা প্রিডিক্ট করতে পারি যে করবেই না, আসলে এমনটা নয়। ওকে, বলা হচ্ছে অ্যাভয়েড ফেব্রিক্স দ্যাট আর ব্লেন্ডস। প্রথমেই বলা হচ্ছে সেই সমস্ত ফেব্রিক গুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যেটা ব্ল্যান্ডস। কিরকম, সিবিসি, পিসি, এগুলো বা অ্যানাদার যেগুলো আছে। Knitted or woven fabric that combine different types of threads, especially those combine natural and synthetic fiber, are more like to peel. সুতা ইউজ করতে বিভিন্ন রকম, সেটা চেক দ্য লেভেল বিফোর ইউর পারচেজ অ্যান আইটেম। তাহলে প্রথম কথা হচ্ছে সে সুতায় থাকুক আর সে ফেব্রিকে থাকুক, আমাদের যে পিল অর্থাৎ ব্ল্যান্ডস ইস্যুটা, ডিফারেন্ট টাইপস ইস্যুটা, এটি অ্যাভয়েড করতে হবে। চুজ ওভেন ফেব্রিক্স ওভার নিটস। Woven fabrics peel less than knits. Of course, we love knits, so we choose them tightly knit. তো বলা হচ্ছে এরকম ক্ষেত্রে যে একই ধরনের একটা সোয়েটার যদি পরো আর একটা যদি ডেনিমের ওভারকোট পরো, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সোয়েটারটাতে পিল হচ্ছে বেশি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে নিট না কিনে ওভেনটা আমাদের কিনতে হবে। আর যদি ওভেন কিনেও থাকে সেই ক্ষেত্রে টাইটলি নিটের যে ওভেন গুলো রয়েছে সেগুলো আমরা কেনার চেষ্টা করবো, সেই ক্ষেত্রে আমাদের পিলিংটা কম হবে। তাহলে আমাদের এই দুটো বিষয় যে আমরা কিভাবে শিওর হতে পারি, একটুখানি ফুললি যে হবে এমনটা নয়। হাউ টু রিমুভ পিলিং ফ্রম ক্লোথস। তো পিলিং যখন হয়ে গেছে তখন এটাকে রিমুভ করা যেতে পারে কিভাবে। এখানে কিছু টোটকা বুদ্ধি দেওয়া রয়েছে। বলা হচ্ছে one of the most effective way to remove peels from using a comb or a battery operated peel or fudge remover shapes the peel, অর্থাৎ কেটে ফেলে, and this peel the knotted the fiber from the surface. তো রেজার দিয়ে কেটে ফেলা যেতে পারে, ব্লেড দিয়ে। You can also pull the fabric
touch over a curved surface and carefully cut off the peels with a small and sharp scissor and shape. কেটে ফেলার কথাই বলা হচ্ছে, অর্থাৎ তোমার যদি গার্মেন্টসে হয়েই যায় তাহলে তো আর সেটা রিমুভ করার সিস্টেম আরেকটা আছে, সেটা হচ্ছে যে এখন এই পিলটা কি, সেটা সেলুলোসের হয় সেক্ষেত্রে এনজাইম দিয়ে কিছুটা বায়োপলিশ করে খেয়ে ফেলা যেতে পারে, ঠিক আছে। ওকে, গার্মেন্টস বডিটা মানে করো যে যদি হয়, তো পলিস্টারের ক্ষেত্রে তো সাধারণত আর ওটা দিয়ে যাবে না। ওকে, নাও টেস্ট স্ট্যান্ডার্ড, আসলে বিভিন্ন প্রকার টেস্ট স্ট্যান্ডার্ড রয়েছে আমাদের পিল টেস্ট করার জন্য, যেমন ISO 10, ISO 12945, আমেরিকান স্ট্যান্ডার্ড ASTM D315, এগুলো একটু দেখবা যে কোনটা কি বলছে, যদিও বেসিক এক। তারপর বলা হচ্ছে ASTM D3-514 and 182-110। ওকে, তাহলে আমরা পিল সম্পর্কিত অনেকগুলো তথ্য পেলাম, এবং একই সাথে পিলিং এবং অ্যাবারশন আমরা গত ক্লাসে পড়েছিলাম। ফুল চ্যাপ্টারটা যদি আমরা আরেকবার চোখ বুলাই তাহলে যে রিভিউটা চলে আসে সেটা হচ্ছে প্রথমত আমাদের পিলিং কাকে বলছি এবং অ্যাবারশন কাকে বলছি। অর্থাৎ ফ্রিকশনের ফলে দুটি তলের যে ঘর্ষণ সেটাকে আমরা ফ্রিকশন বলি, এটি যখন টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে সেটাকে আমরা অ্যাবারশন বলছি। অ্যাবারশনের ফলে ফেব্রিকের ড্যামেজ হয়, সেই ড্যামেজ গুলো ক্র্যাকস, পিলিং, স্লারি ইত্যাদি হতে পারে। তো সেখানে বিভিন্ন প্রকার অ্যাবারশন হতে পারে, ফ্ল্যাট, কার্ভ, ফিটস, রোলিং, সুইঙ্গিং, অর্থাৎ নানাভাবে হতে পারে। ফ্যাক্টরস বলা হচ্ছে যে এফেক্টিং অ্যাবারশন রেজিস্ট্যান্স, এটা ফাইবার টাইপ, ফাইবার প্রপার্টিজ, ইয়ান টুইস্ট, ফেব্রিক স্ট্রাকচার ইত্যাদি। তারপর সেটার জাজমেন্ট আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ ইন পয়েন্ট সর্বশেষে কি হয়, ওজন লস হয় কিনা, অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয় কিনা। আমরা সাধারণত অ্যাপিয়ারেন্স চেঞ্জটা দেখি মেজার করে থাকি, ওজন চেঞ্জ হয় কিনা সেটা সাধারণত ফ্যাক্টরিতে প্র্যাকটিস নাই, অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয় কিনা সেটাই করা হয়ে থাকে। এরপরে যদি আমরা বলি যে অ্যাবারশন টেস্ট ইনস্ট্রুমেন্ট, সাধারণত আমাদের অনেকগুলো রয়েছে, মার্টিনডেল অ্যাবারশন, ওজেনবার্গ, তারপর ইউনিভার্সাল ওয়্যার, এটিসিসি, সিলেটর। আমরা সাধারণত মার্টিনডেল অ্যাবারশন টেস্টটা ইউজ করে থাকি। মার্টিনডেল অ্যাবারশন টেস্টারের ক্ষেত্রে আমি বলেছিলাম গত ক্লাসে যে এটার একটা নিচে অ্যাবারেন্ট ফেব্রিক থাকে আর উপরে একটা স্যাম্পলটা লাগানো থাকে, তো যা তার মতো এখানে সাধারণত একটা ইউনিফর্ম মোশনে ঘর্ষণ করা হয়ে থাকে, একটা নির্দিষ্ট সাইকেল, অর্থাৎ কতগুলো ঘর্ষণ হবে, ফলে কি অবস্থা হচ্ছে সেটা এখান থেকে বের করা হয়। এখানে একটা নিচের অ্যাবারেন্ট ফেব্রিক এবং উপরে একটা স্যাম্পল কিভাবে হোল্ড করে আছে বা কি পার্টস গুলো সেগুলো দেখানো হয়েছে। সেখানে অ্যাপারেটরস, তারপর মেথড আমরা পড়েছি, অ্যাসেসমেন্ট আমরা দেখছি, তারপর এখানে আরেকটা অ্যাসেস করা হয় ওয়্যার ইন্ডেক্স, অর্থাৎ নাম্বার অফ সাইকেলের কারণে কতগুলো ওজন কমছে সেটি দিয়ে আমরা এটা বের করতে পারি। এরপরে রয়েছে আমাদের ফ্যাক্টর, যেটা আজকে আমরা বললাম আজকের দিনে, সেটি ফ্যাক্টরস গুলো টেস্ট প্রভাবিত করে। তারপরে হচ্ছে যে পিলিং কে প্রভাবিত করে বা পিলিং এর জন্য রেসপন্সিবল যে ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো আমরা দেখলাম। and then yarn characteristics, fiber characteristics, yarn characteristics, fabric, wash care, এগুলোর কারণে সাধারণত পিল হতে পারে। এখন পিল থেকে রক্ষা পেতে গেলে তাহলে কি এই যে পয়েন্টস গুলো অ্যানালাইসিস করতে হবে যেন এগুলা না হয়। তারপরে হচ্ছে যে আমাদের এছাড়াও আরো কিছু টার্মস আজকে আমরা দেখেছি, সেটি যেমন আইসিআই পিলিং বক্স, র্যান্ডম পিলিং টেস্টার, মার্টিনডেল অ্যাবারশন টেস্টার ইত্যাদি। তবে ম্যাক্সিমাম প্রচলিত আইসিআই পিলিং বক্স। সেখানে আমরা স্যাম্পল হোল্ডারটা সহ দেখতে পাচ্ছি, বলা হচ্ছে 125 কেটে নিয়ে আমরা ওয়ার্ক ফেস সেলাই করে সেটাকে উল্টিয়ে আমরা আমাদের যে ওই যে লাল ইয়া দেখতে পাচ্ছি পিভিসির যে, অর্থাৎ আমাদের যে স্যাম্পল হোল্ডার সেখানে লাগাবো এবং মাথাগুলো ট্যাপ দিয়ে দিব, তারপর একটা নির্দিষ্ট রেভলিউশনে খুলে সেগুলোকে আবার আমরা এরকম করে গ্রেডিং করব। এই ছিল র্যান্ডম টাম্বলিং টেস্টার, যেটা দিয়ে আমরা র্যান্ডমলি করতে পারি, অর্থাৎ স্যাম্পলটাকে প্রান্তগুলো সিঙ্গারার মতো বানিয়ে সেখানে একটা ডাল ঘুটনি দিয়ে ইয়ে করে করতে পারি। সো কিভাবে রিডাকশন করতে পারি সেটা হাই টুইস্ট ইউজ করে, তারপর হাই কম্প্যাক্ট ইয়ার্ন ইউজ করে, হ্যাঁ, প্রিভেন্ট কিভাবে করতে পারি লন্ড্রিতে যেন ধোয়াটা ভালো করে হয়, ঘষা মাজা বেশি না হয়, শুকানোটা এমনিতে লাইন ড্রাই হয়ে থাকে, সেই ক্ষেত্রে করা যেতে পারে। কেন কোনো ফেব্রিক পিল করবে কি করবে না, সাধারণত আমাদের ওভেন ফেব্রিক নিতে হয় হবে, সেই ক্ষেত্রে পিল কম হয়, আর হচ্ছে আমাদের ব্লেন্ডেড ফেব্রিক গুলো অ্যাভয়েড করতে হবে। ক্লোজ থেকে সাধারণত লেজার বা শেপ করে কেটে ফেলে করানো যেতে পারে, আর কিছু মেথড ছিল। এই ছিল আমাদের গত ক্লাস। সবাইকে ধন্যবাদ।